আচ্ছা, এদিকে বুদবুদ করে এদিকে যাবে। আর পেশেন্ট থাকলে তো আলোড়ন করলো, ফেনা উৎপাদক থাকলো, এর উপরে ভাসলো, ভাসার পরে এটাকে আমরা সরিয়ে নিব, একটা ঢালো পাত্রে রাখবো, রাখার পরে বুদবুদ ভেঙে যাবে, তেল পানি চলে যাবে, থাকবে শুধু ফেনার চলে যাওয়ার পরে এটা থাকবে সালফাইড আকরিকটা থাকবে। আকরিকটার মধ্যে আমরা পেয়ে গেছি। তাহলে অর্থাৎ প্রশ্নটা ছিল আমরা কোন প্রসেসে আলাদা করব। প্রসেসটা অবশ্যই সেক্ষেত্রে তেল ফেনা ভাসমান পদ্ধতি হবে। এবং বাকি ওরা কারা যেগুলো এখান থেকে আসতে পারে নাই, এরা হচ্ছে আয়রন, এরা হচ্ছে কপার, এরা উপর দিকে ভাসার সম্ভাবনা নাই, কারণ এরা হচ্ছে ধাতু, এরা ইজিলি নিচের দিকে জমবে। আর আমি যেটাকে আলাদা করব, এই যে সালফাইড আকরিকটি, সালফাইড বলতে তোমাকে এটা এইভাবে বলতে পারে S-2। এটাকে তুমি, তোমাকে যদি প্রশ্ন করে এটাকে কিভাবে তুমি ধারীকরণ করবে, কথা একটাই, এটাকে আমরা বলি সালফাইড, যেমন H2S হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, এই যে এটাকে, এই অংশটাকে আমরা আলাদা করব, এই হলো প্রশ্নটা আর কি। তো যাই হোক, আমরা প্রশ্ন দেখলাম, আনসার করলাম, তোমরা চিত্রটাও দেখলাম। তোমরা সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে কপারটাকে মুক্ত করার পরে আমরা যে সবিজারণ পদ্ধতিতে কপারটাকে করব, করার পরে এটাকে আমরা কি করব, যে দ্বিতীয় ধাপ, মানে প্রথম ধাপে তো আমরা কি করলাম, গণীকরণ আবিজাবি ইত্যাদি করার পরে সবিজারণ করলাম, তার মানে কি কপার মুক্ত হয়ে, মানে কি বিশুদ্ধ হয়ে গেল? না 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 না, সেটাকে কি করতে হবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মানে কপার ধাতুটাকে বিশুদ্ধ করতে হবে। আর আমরা জানি যে দ্বিতীয় ধাপটাকে আমরা বলি এটাকে সবিজারণ, মানে এখানে যে সবিজারণ করা হইলো, এই যে এটার পরের যে স্টেপটা আমরা করব, এইভাবে কপারটাকে আমরা কি করব, যে প্রায় কত পার্সেন্ট হয় বইয়ে তোমরা দেখে নিবা, আমার কাছে মনে হয় এই এটার পার্সেন্টেজ দেওয়া নাই, পরেরটা দেওয়া থাকে। হ্যাঁ, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা এটাকে যখন কি করব, বিশুদ্ধ করব, এতে 99.9% বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু এর আগে যে সবিজারণ বলো আর অমুক তমুক বলো, কপার কিন্তু বিশুদ্ধ কপার হয় না, সেটাকে বিশুদ্ধ করতে হবে। তো বিশুদ্ধ করলে তোমাদের পাঠ্যবই দুটি সিস্টেম দেওয়া আছে, একটা হচ্ছে জিঙ্ক ধাতুকে বিশুদ্ধ করার প্রক্রিয়া, আর একটা হচ্ছে কপার ধাতুকে। প্রশ্নে দেওয়া আছে কপার বিশুদ্ধকরণ প্রক্রিয়া। কপারেরটাই ইম্পর্টেন্ট, কারণ কপারেরটা যেটা পুরোটা পড়ছো, এখন কপারের বিশুদ্ধ করার প্রক্রিয়াটা তুমি নিজে পড়বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। আমরা তো কপার মুক্তই করলাম, এখন এটাকে কিন্তু বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ করার প্রসেসটা কি, এটা তো তোমরা জানোই। এটা জানো না? ইয়ে বলো, কারে বলবো, তাওসিনা বলো, কপার বিশুদ্ধকরণ প্রক্রিয়া কি তুমি জানো? তাওসিনা, জি স্যার। কি করতে হবে, আমরা যে একটা লবণের দ্রবণ নিব, দ্রবণটা কিসের? তাওসিনা পুষ্প। কপার। হ্যাঁ, কপারের একটা লবণ, কপার সালফেট হতে পারে, কপার ক্লোরাইড, এগুলোর মধ্যে নেওয়া হবে। নিলে পরে অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পাবো। আর এই প্রক্রিয়ায় যে উৎপন্ন যে কপারটা হবে বিশুদ্ধ কপার, এটাকে আমরা বলি, এটাকে কি বলা হয় জানো? ব্লিস্টার কপার। লেখে রাখ একটা প্রশ্ন, ছোট প্রশ্ন রেখো, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার কি বলা হয়? ব্লিস্টার কপার। বা কপার বিশুদ্ধকরণ এই যে অংশটা হয়, বিশুদ্ধ কপারটা কি বলা হয়? ব্লিস্টার কপার আর কি। তোমাকে যদি বলা যায় ব্লিস্টার কপার এটা আসলে কত পার্সেন্ট বিশুদ্ধন বা কত পার্সেন্ট বিশুদ্ধ, সেটা হচ্ছে 99.995% হবে, 99.95% বিশুদ্ধ হয়, একেবারে বিশুদ্ধ ধরে নেওয়া যায়। আচ্ছা, তাহলে এই অংশটা শেষ, আমাদের আর একটা প্রশ্ন শুরু। এটাই হলো আজকের ক্লাসের শেষ অংশ। প্রশ্ন লেখকটা এক কথায় হঠাৎ করে মনে পড়ে গেছে এই পার্সেন্টেজটা দিয়ে লেখো 20 কেজি শামুক ও 20 কেজি ঝিনুক থেকে 20 কেজি শামুক ও 20 কেজি ঝিনুক থেকে
কি পরিমাণ চুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করা যাবে? কি পরিমাণ চুন? তোমরা সবাই জানো এখন বর্তমানে যে আসলে অনেক অনেক ইয়াতা থাকে, বিভিন্ন টেলিভিশনেও তোমরা দেখছো মনে হয়, যে কিভাবে আসলে শামুক ঝিনুকগুলোকে পুরার পরে চুন বাজারে তারা যে ছোট ছোট করে প্যাকেট বিক্রি করে শামুক ঝিনুক থেকে এইটা বেশি আসলে যারা পান খায় তাদের কাছে এই যে প্রিয় আর কি। কিন্তু এই প্রক্রিয়ার ক্ষেত্রে 20 কেজি শামুক নিলে পরে আমরা কতটুকু চুন পাবো? এই প্রশ্নের আনসারটা পারবা কিনা এটা বলো। যারা জি স্যার। তুমি কি পারবা 20 কেজি শামুক থেকে কি পরিমাণ চুন পাওয়া যায়? স্যার একবার বলে দিলে ভালো হতো। বলে আর দিব। স্যার যে আরেকটা প্রশ্ন ছিল স্যার, যে আপনি যে বলছিলেন না যে ওই যে সহজে বিচারিত করার জন্য ওই যে পাইন তেলের সাথে আর চুনের সাথে যে আরেকটা যে কি দেওয়া হয়, এটা কি স্যার জ্যানথিন বলছিলেন? এটা হচ্ছে জেনটেট, এটার নাম হচ্ছে জেনটেট। জ্যান হ্যাঁ, জ্যানথিন। বানান লিখে দিব। জি স্যার। জেনটেট 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 হচ্ছে, হ্যাঁ বর্গীয় জো, নীলকালি দেখো কি না আল্লাহ জানে। এটা হচ্ছে এগুলা সাধারণত ইউটিউবে ছাড় দিলে বুঝতে পারবা, এই ধরনের পাইন তেল তো চিনি মনে হয়, এইগুলো হচ্ছে সাধারণত মিশ্রিত করলে ফেনা উৎপন্ন হয় বেশি আর কি। সাবান বা এগুলোর মধ্যে এইগুলো একটা মিশ্রিত করে দেবেন। সাবানে তো আমরা জানি সবাই তেল তো থাকি। আচ্ছা, আরো কোনো আছে প্রশ্ন যারা? জি না স্যার, এখন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি প্রশ্ন যেটা দিয়েছিলাম ওইটা যাচ্ছি। স্টুডেন্টস, আমরা এখন তোমাদের মেইন বইটা থেকে, কিন্তু মেইন বইটা তো আমার অনেক দূরে, এখন কিভাবে আনবো, আমি তো তারে আচ্ছন্ন। দেখি, আচ্ছা একটা পাইছি, পুরাতনটা হইলে তোমাদের মনে হয়। তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা হচ্ছে একটু কষ্ট করে, যারা বই সামনে রাখছো তারা উল্টাই দিবা, আর যারা বই সামনে রাখো নাই তারা পেজ নাম্বারটা লিখে রাখবে, কারণ এটা হচ্ছে আমাদের দরকার। তোমরা বলতে পারবা না স্যার বইতে কি পড়াচ্ছে, না হলে তোমরা বলবা স্যার এমন আন্দাজি কোথা থেকে পড়াই লিখছে, যদিও বলো না এরপর মনের তো একটা সন্দেহ থাকে না। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ সপ্তম অধ্যায় না, এটা হচ্ছে আমরা যাব, এটা অষ্টম অধ্যায়ের অংশ। অষ্টম 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 একটু কি বা, হ্যাঁ এটার পেজ নাম্বার তোমরা বইয়ের 174 পৃষ্ঠা, প্রথম লাইন, এখান থেকে ইনফরমেশনটা নেওয়া হয়েছে। প্রশ্ন ছিল 20 কেজি শামুক এবং 20 কেজি ঝিনুক যাই হোক না কেন, তাহলে আমরা এখানে একটা লাইন পেয়েছি, আসলে ঝিনুক বা শামুক যাই হোক না কেন এগুলোর খোলসগুলোতে, প্রশ্নের মধ্যে কিন্তু এভাবে বলা হবে ঝিনুক ও শামুকের খোলস, না হলে কিন্তু আবার সমস্যা আছে, শামুক কিন্তু বিভিন্ন ভারী হয় যখন ভিতরে মশলা থাকে। প্রশ্নের মধ্যে এটা বলে দেওয়া হবে যে শামুক বা ঝিনুকের 20 কেজি খোলস থেকে কি পরিমাণ চুন পাওয়া যাবে। তাই আমরা সবাই জানি যে শামুক এবং ঝিনুকটাকে যখন, তোমরা হয়তো জানো না, তা আমি তো আসলে ছোটবেলায় গ্রামে ছিলাম, তাদের মানে জানি আমি, এবং শামুকদের কত হাত পা কাটলাম এটা আমি নিজেও জানি। দুষ্টামি করার সময়, দৌড় দেওয়ার সময়, আমরা যখন ফিল্ডে ক্রিকেট খেলতাম বা দৌড় দেওয়ার সময় কি হইতো, শামুক এভাবে থাকতো আর এটা পাড়া দেওয়ার সাথে সাথেই পা কেটে দিত, কয়েকবারেও কাটছি জানি, খুব কষ্ট লাগে, ব্যথা লাগে, হ্যাঁ অনেক কষ্ট যন্ত্রণা। শুকনাটার ক্ষেত্রে এরকম হয়, যে অনেকেই বলে যে একটা গ্রাম্য ভাষা একটা কথা আছে যে পচা শামুক দিয়ে পা কাটতে লাভ নেই, গন্ধও থাকে। তো এই ব্যাপারটা হয়েছে শামুকটাকে ভেঙে, এটা প্রথম দিকে যারা আসলে চুন বানায়, আমি এগুলো প্রতিবেদন দেখলাম এটিএন বাংলাত মনে হয়, খুব সম্ভবত এটা আমি আমার এই মনে আসছে কতদিন আগে, এরা কিভাবে চুন, এবং ইউটিউবে এখনো আছে এটা, অনেক ভিউয়ার্সও দেখলাম, এরা দিনকাল কেমন, এরা চুন বিক্রি করে যারা, হ্যাঁ এরা কি করে শামুক এবং ঝিনুকগুলো সংগ্রহ করতেছে, সংগ্রহ করে এটাকে রোদে শুকায়, কিন্তু প্রথমে একটু ধৌত করে নেয়, তারা যারা দেখাইছে তারা তো মানে পরিষ্কার বুঝাইছে আর কি, তো অসুবিধা নাই, তারা তো আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, এটা তো কিছু সমস্যা না, যারা চুন খায় বা পান খায় তাদের জন্য তো এটা ফেভারিট একটা জিনিস।
তাহলে এটারে কি করা হয়, হ্যাঁ, এই ভিতরে যে পচা বিশ্রী গন্ধ, কিন্তু শামুকের যে পচার যে গন্ধটা হয় একেবারে বিশ্রী। তো এইটারে কি করা হয়, একটু দ্রুত দ্রুত করে এটা রোদে দিয়ে শুকায়। শুকানোর পর একটা গর্তের ভিতরে স্টেপ অনুযায়ী ধরো এখানে কয়েকটা শামুক দিল, এরপরে এখানে কয়েকটা লাকড়ি দিবি। ব্যাপারটা একটু দেখাই দিই, যেহেতু আমি নিজে দেখছি, তোমরা হয়তো দেখবাই। এই হচ্ছে একটা গর্ত, এটা একটু উপরে কুয়ার সিস্টেমের মতো একটু উপর দিকে পাতিলের মতো মাটি দিয়ে বানানো হয় আর কি। নিচে দিয়ে একটা গর্ত করে দেয়, এখান থেকে একটু বাতাস দিতে পারে। মহিলারা বসে থেকে দেখছি এরকম একটা দিয়ে এরকম, এই যে একটা যেটা গ্রাম্য ভাষা বলে কুলা, কুলা যেরকম তাপা দিতেছে, বাতাস এইখানে যাচ্ছে। তো এই হচ্ছে শামুক কিছু দিল, দিয়ে এখানে লাকড়ি দিবে। লাকড়ি যারা চিনো না তো বলবো এটা কাটিমুটি দেয় আর কি, এক কথায় ভালো। দেওয়ার পরে আবার শামুক দিবে। এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরের দিকে হয়, তারপরে কুয়ার মতো এখান থেকে শামুক মাথায় করে নিয়ে জমা দিতেছে। এরপরে আবার শামুক শামুক এভাবে কয়েক স্টেপে হয়, অনেকগুলা দেয়। দিয়ে এখানে বাতাস দিতে থাকে আর লাকড়িগুলো জ্বলতে থাকে, শামুকগুলো পুড়ে সবগুলো সাদা হয়ে থাকে। এটারে নিয়ে এরপরে কি করে, সাদা হয়ে থাকলে সুবিধাটা কি, এটা দেখতেও কিন্তু শুকনো পাতা, অনেকেই আছে তোমরা কবিতা যারা পড়ো, শুকনো পাতা মরো মরো এরকম আছে না, এই শামুকগুলো কিন্তু সাদা হয়ে থাকলে সুন্দর লাগে। এটা দড়ি এভাবে দেওয়ার সময় একেবারে পাউডার মতো হয়। এটার সবগুলো কিন্তু একেবারে পাউডার হয় না, কিছু কিছু শক্তও থাকে। পরে নিয়ে কি করা হয়, ঢেকি যারা চিনো না, কিছু করার নাই, আসলে আমি চিনাইতে পারতাম না, তো ঢেকি এরকম একটা, আসলে এখান থেকে তারা পা দিয়ে এরকম করে হেরুম করে পরে গিয়ে এটাতে গুঁড়া গুঁড়া করে ফেলে। একেবারে গ্রাম্য পরিবেশটা বলতেছি। গুঁড়া করার পরে একটা পেস্ট বানায়, পেস্ট যেটা চিনো তো, পানি দেয়, পানি দিয়ে পেস্ট বানানোর পরে এটাকে শুকানোর পরেই চূর্ণে পরিণত হচ্ছে। অর্থাৎ কোথায় থেকে তুমি বলতে পারো যে লাকড়ির গুলার যে কয়লাগুলা গেল কোথায়, কয়লা তো সে নিবে না সে দেখে দেখে সাদাটা শুধু আলাদা করবে, অনেকটা সুন্দর। এবং একেবারে কিন্তু ধরার সাথে সাথে ইয়ে হয় না, শামুকটাই থাকে, তবে শামুকটা সাদার মতো হয়ে যায় আর কি। পরে এটাকে গুঁড়া গুঁড়ো করে নেই। আচ্ছা যাই হোক, আমরা শামুক থেকে কিভাবে চুনটা হয় এবং পরিমাণটা গাণিতিক হিসাব করবো। এখন যাব শামুক থেকে, তোমার প্রশ্ন যেটা ছিল এটার আনসারটা কেমন হচ্ছে, আমরা সংশোধন প্রক্রিয়া তিনটাতে বলে দিলাম। সেটা কত কেজি ছিল, ধরো আমি 20 কেজি 100 কেজি যাই হোক 20 কেজি শামুক এখন বা ঝিনুক যাই হোক না কেন, তোমার বইয়ের 174 পেজের তত্ত্ব সূত্র থেকে আমরা বলতে পারি 20 কেজি শামুকের সবগুলাই কি নয়, চুন হবে না। কারণ আমরা জানি চুন হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে, চুন শামুক থেকে না। পুরার পরে যে সাদা অংশটা হলো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? এত সময় আগর বাগর কথা বলার উদ্দেশ্যটা কি ছিল, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন হয়। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেট তো সবটা শামুক ক্যালসিয়াম কার্বনেট নয়, এর 98% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বাকি 2% আদার্স। অতএব এই 20 কেজি এখন আর 20 কেজি থাকবে না, এখান থেকে কিছু কমে যাবে। কিভাবে বলবো, মানে আমরা জানি শামুকের বা ঝিনুকের যেটি হোক 98% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। 98% ক্যালসিয়াম কার্বনেট বলবো শামুকের, তো রেডি লিখে দিই, শামুকের 98% CaCO3 হলে, এটা তো জানি আমরা, এটা হলে 20 কেজি শামুক সমান, তার মানে কি তা, এটাকে আমরা বলতে পারি যে 20 কেজি 100 কেজির মধ্যে হচ্ছে কি তা, এটাকে পার্সেন্টেজে সরাসরি তুলতে পারো। আর 100 কেজির মধ্যে হচ্ছে 20, সরি 100 কেজির মধ্যে হচ্ছে 98, একের মধ্যে আর 20 এর মধ্যে, তাহলে ব্যাপারটা কি হবে, এখানে হবে এক কথায় 198 into 20। তুমি পার্সেন্টেজে ওঠানোর সহজ প্রসেসটা কি, যে পার্সেন্টেজটা থাকলো পার্সেন্টেজটাকে আমরা জানি যে 1/100 যেই কথা, ওই পার্সেন্টেজ চিহ্নটা একই কথা। তবে যখন পার্সেন্টেজ দেওয়া থাকে এই সাংকেতিক অক্ষরটাকে পরিবর্তন করে গাণিতিক অক্ষরে নিতে হয়। তাহলে আসলে ছিল কত এখানে আমার 20 কেজি এবং 98
এটা পার্সেন্টেজ ছিল, তাহলে এটাকে কি করব, পার্সেন্টেজটা ওটাই 1/100 লিখে নেব। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখে রাখি। অনেকে এটাকে সূত্র বানায়, অনেকে এটা ঐকিক বানায়। আসল কথা হচ্ছে কিন্তু এটা, মানে 20 কেজির 98%, এই যে 20 এর মানে তো গুণ 98 মানে 1/100। আমি গণিত করানো শুনেছি 1 করতন 5 আর 5 দিয়ে 98 এর ভাগ করি, কত হয় একজন বলো না? ক্যালকুলেটর নাই আমার, পাইছি 19.6 স্যার। 19.6 কেজি কিন্তু মনে রাখতে হবে। তার মানে পয়েন্ট, মানে 0, আমরা বলতে পারি যে 0.6 আসছে, তার মানে 0.2 কেজি কমে, মানে 20 গ্রাম, 200 গ্রাম কমে গেছে। 600 গ্রাম আছে তো, তোমরা তো এগুলো তো হিসাব বুঝো, 1000 গ্রামে 1 কেজি, মানে 200 গ্রাম কমে গেছে। তাহলে হিসাবটা আমরা এখন কিভাবে করব? এখন লিখবো অলরেডি যে এই যে 19.6 পাইলাম, এটা কি পাইলাম? ক্যালসিয়াম কার্বনেট। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে চুনের পরিমাণটা বের করা। তাহলে লিখবো এখন বিক্রিয়াটি, সংশ্লিষ্ট বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটটাকে বিক্রিয়া করি, আসলে যেটা হয় আর কি, তাপ দিলে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে এই বিক্রিয়াটা কিন্তু হয়ে যায়, তারা তো পেস্ট বানায় ফেলে। তা আমরা এইখানের পরিমাণটা বের করতে দিলে এই বিক্রিয়াটা লিখতে হবে। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কিছু ধোঁয়া হয়ে চলে যাবে কার্বন ডাই অক্সাইড, ধোঁয়া হয়ে উড়ে যাবে, থাকবে চুন, তার অনেক গুণ, ঠিক আছে? এটার আণবিক ভর হচ্ছে 100। এটা 1 মোল, আমরা প্রথমে লিখে রাখবো, মোল থেকে নিব, কারণ তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, অর্থাৎ মোল থেকে তোমার গ্রামে যেতে হবে। 1 মোল, এটা হচ্ছে 1 মোল। অতএব এখন আমি গ্রাম লিখতে পারি, আমি আয়তন যা খুশি তাই লিখতে পারি। প্রথম মোল থেকে যেতে হবে। 100 গ্রাম, এখানে 100 কেজি লিখতে পারবা, 100 যাই লিখতে পারো, সমায়তন হবে। এটারে যখন কেজিতে লিখবে, এটা কেজিতে, এটা টন লিখলে এটাও টন, এটারে যদি লেখো মেট্রিক টন, এটাও মেট্রিক টন। এই সিস্টেমটাই কিন্তু আমাদেরকে মোলের ধারণা থেকে শেখায়। এটা আমি গতকালকে ফার্স্ট ইয়ারের পড়ানোর সময় অ্যাভোগাড্রোর সূত্রটা কিন্তু প্রয়োগ করতে হচ্ছে, পরে এই অংশটা ব্যাখ্যা করা লাগছে আমার। যাই হোক, তোমরা এটা মনে রাখবা, যেহেতু অধ্যায়টার নাম মধ্যে হয়েছে মৌলের ধারণা, তুমি মৌলটা থেকেই এরপরে গ্রামে যাও। তুমি এখান থেকে যে 100 গ্রাম লিখতে হবে এমন কোনো কথা না, আমি এখন 100 টন লিখলে এটাও আমি টন লিখবো, চেঞ্জ করতে পারবো। এটা কি বলা হয়? সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। হ্যাঁ, সেটা কি সময়, মানে মোল থেকে এরপরে চেঞ্জ করবো না। এখন আমি এইটাকে লিখবো 100 গ্রাম, আর এটাকে লিখবো কি যে 56 গ্রাম। এখন আমি যদি বলি যে 100টাকে আমি 1000 বা কি বলেন, ওই ধরো 1 লক্ষ টন কিভাবে লিখবো, উভয় পক্ষের যদি আমি গুণ করে ফেলি তা সমানই হচ্ছে। তাহলে আমাদের এখানে দেয়া আছে 19.6 কেজি, তো 19.6 কেজি, তার মানে এটারও আমি একটা কাজ করি, এটাকে কেজি বানাই ফেলি। তো কেজি বানাইলে এটাকে কি 100 কেজি, তার মানে এটা হচ্ছে কত, এটার যদি 560, 100 মানে কেজি বানাইলে কি 100, মানে এটাকে গ্রামরা কেজি নিয়ে যাই, তাহলে কত হইতেছে 100 দ্বারা ভাগ করলে 0.1, হ্যাঁ 0.1 কেজি। আর এটারে যদি তুমি লেখো, আর এটা হবে কত, 0.56 কেজি। ইচ্ছা করলে যা খুশি তাই লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি যে 0.1 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 0.56 কেজি চুন। অথবা লাস্টে এখানে গ্রাম বের করে তুমি কিন্তু ইয়ে করতে পারবা, এটা কোনো তোমার খুশি, এটা কোনো নিয়ম নাই, জাস্ট যুক্তি। গাণিতিক সমস্যা হচ্ছে তুমি সঠিক যুক্তি দাও, যে যুক্তিটার মধ্যে কোনো ভুল নাই। নিয়ম তোমার খুশি তুমি লাগো, কিছু পণ্ডিত থাকে যে এটা এইভাবেই করতে হবে, এদের মুখে চুনকালি দেওয়া দরকার। নিয়মটা হচ্ছে তুমি যেভাবে নিও, সঠিক যুক্তি উপস্থাপন করো। তাহলে এটাকে আমি কেজি নিলাম, এটাকে কেজি, তো উক্তিটা কি হলো, আমি 100 গ্রাম যে কথা, 0.1 কেজি তো কি কথা, এটাকে আমি কেজিতে নিলাম। কেন নিলাম? কারণ আমার এখানে কেজি ছিল, এই কারণে কষ্টটা করলাম। আর এটারে যদি গ্রাম বানাই ফেলি, তাহলে এটাও গ্রাম থাকলো, অসুবিধা নেই। তাহলে এত কেজি থেকে উৎপন্ন হতে কেজি, 1 কেজি থেকে এত কেজি থেকে, ইটস আনসার।
কথা বুঝতে পারছো? যারা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শামুক ঝিনুক যাই হোক না কেন, আমাদের এই ধরনের প্রশ্ন তারা কি করছে, একটা এই যে 174 পেজে এখানে তাপ উৎপাদন হওয়ারও একটা সমীকরণ তারা দিয়ে দিচ্ছে। তা আমরা এখান থেকে শুধুমাত্র এইটা না, তাপ উৎপাদনের প্রক্রিয়াটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। দেখো প্রথম বিক্রিয়াটা কিন্তু 178 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের জন্য। এখন যদি আমরা বলি যে 20 কেজি শামুক, কথাটা বুঝো, তোমরা একটু প্রশ্নটা লিখে ফেলো যে 20 কেজি শামুক থেকে কত কিলোজুল তাপ উৎপন্ন হবে। হ্যাঁ, লিখে ফেলো, কত কিলোজুল তাপ উৎপন্ন হবে, দহন প্রক্রিয়ায় কত কিলোজুল তাপ উৎপন্ন হবে। 20 কেজি শামুকে যখন আমি যদি এটাকে পড়ি বা দহন বিক্রিয়ায় কত কিলোজুল তাপ উৎপন্ন হবে, মেন বই যা আছে তাই হিসাব করে আমরা বলবো। আগের প্রসেসে তুমি এই পর্যন্ত কেজিটা বের করবে, এরপরে লিখবা 20 কেজি শামুকের হিসাবটা। এখানে এই বিক্রিয়াটায় পাশে দেখবা তোমার মেইন বই দেয়া আছে 178 কিলোজুল তাপ উৎপন্ন হয়, পাশে লেখা আছে কিলোজুল পার মোল। এই যে মোল বের করছি, এর জন্য কিন্তু এই যে ষষ্ঠ অধ্যায়ের নাম দিয়েছে মোলের ধারণা, মোলটা আগে বের করতে হয়। আর আমরা অনেকে সরাসরি নাম লিখি না, কিন্তু এটা ঠিক না, এর জন্য স্টুডেন্টের পরবর্তী দিকে সমস্যা করে ফেলি। এই যে মোল বের করছো, এখন তুমি গ্রাম লেখো, কেজি লেখো, টন লেখো, যা ধরে মনে তাই লেখো টন টনে, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখব 1 মোল থেকে উৎপন্ন হচ্ছে তাপ 176.8, মেইন বই যা আছে। তাহলে 1 মোল থেকে এখন এটার যে 20 কত আসছে 19.6 কেজি সমান কত মোল, এটা তোমার বের করতে হবে। এখানে কি বলবো যে 0.1 কেজি সমান হচ্ছে 1 মোল, সুতরাং 19.6 কেজি সমান এত মোল। আর 1 মোল থেকে উৎপন্ন হয় 176.8, বাংলা বললে ভুল হবে, 176.8 কিলোজুল। আর এত দিকে না বুঝলে করে দিব। তুমি কি বুঝতে পারছো? তাহসিনা, মায়েশা, বুঝছো নি? জি স্যার, বুঝতে পারছি। কঠিন লাগছে নি প্রশ্নটি? হ্যাঁ, অসংখ্য বিষয়। কঠিন তো না। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্টের প্রশ্নটা আনসার করে রাখি তোমরা। প্রশ্নটা একটু লিখে ফেলো, আমি আজকে টাইপিং করে রাখি নাই, যেহেতু হঠাৎ করে সামনে পড়ছে ইনস্ট্যান্ট এই মুহূর্তে কিন্তু প্রশ্নটা রেডি হচ্ছে, আর কি কোনো সময় এই ধরনের চিন্তা করি নেই। তাহলে 20 কেজি শামুক থেকে কত কিলোজুল তাপ উৎপন্ন হবে, একটা প্রশ্ন। 3 নাম্বার লিখবে এটা, আমি 4 নম্বর প্রশ্ন আরেকটা দিব। 20 কেজি শামুক থেকে কত কিলোজুল তাপ উৎপন্ন হবে? লিখা শেষ? জি স্যার। এরপরে 4 নম্বর প্রশ্ন লেখো, 20 কেজি শামুক থেকে উৎপন্ন তাপ এর সমমান তাপ উৎপন্ন করতে গেলে কি পরিমাণ ইথেনকে দহন করতে হবে? ইথেনকে তুমি পারবে না, মেন বই যেটা দেওয়া আছে মিথেনকে লেখো। ইথেনটা তোমরা জন্য একটু হয়ে যাবে, সরাসরি ইনফরমেশন দেওয়া নাই তো। মিথেনের 1 মোল সমান হয় কত? 800। আচ্ছা এটা তোমরা বইয়ে দেখবা, মেন বই যেহেতু দেওয়া আছে, আমি দেখতেছি দেওয়া আছে, চেষ্টা করো একটু। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো। তোমরা যদি পারো হোমওয়ার্কসটা পাঠাই দিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানে শেষ। গুড নাইট, থ্যাংক ইউ।